আসসালামু আলাইকুম। ব্রিজ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো শেয়ার বাজারে বিনিয়োগ বা ট্রেডিং এর একটি গুরুত্বপূর্ণ কৌশল, যার দ্বারা বিনিয়োগকারীরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন কোন স্টক বা কোম্পানিতে বিনিয়োগ করা লাভজনক হবে অথবা হবে না। এটি সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বেশি কার্যকর হিসেবে বিবেচিত হয়, তবে বাস্তবিকভাবে বিনিয়োগ সিদ্ধান্তে কেবল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যথেষ্ট নয়। আমরা জোরালোভাবে বলছি, কেবলমাত্র একটি শক্তিশালী ফান্ডামেন্টাল বা মৌলভিত্তিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ সব সময় লাভজনক হয় না। কিন্তু বাজারে বেশ কিছু এই প্রকারের ভ্রান্ত ধারণাই বহুল প্রচলিত, যা আমরা বিশ্বাস করি, মান্য করি এবং পরিণামে ক্ষতিগ্রস্ত হই। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বিপরীতে বিনিয়োগ কেন লাভজনক নয়, সেই রহস্যময় বিষয়টির সংক্ষিপ্ত ব্যাখ্যা ভিডিওটির শেষ অংশে তুলে ধরব। তবে তার পূর্বে একটি স্টক বা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সময় কোন বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করছি। 1 নম্বর, কোম্পানিটি কোন সেক্টর বা খাতের অন্তর্ভুক্ত, যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স, আইটি, টেক্সটাইল অথবা ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। বিনিয়োগের পূর্বে বাজারে সংশ্লিষ্ট খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ প্রবণতা বা সম্ভাবনা এবং বিশ্লেষণী কোম্পানির প্রতিযোগীদের অবস্থা কেমন সেটি বিবেচনায় রাখতে হবে। এছাড়াও অর্থনৈতিক কারণ যেমন সুদের হার, মুদ্রাস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি ইত্যাদির প্রভাব ওই স্টক বিশ্লেষণে রাখা আবশ্যক। 2 নম্বর, কোম্পানিটি কোন ক্যাটাগরি বা শ্রেণীর। বর্তমানে ওটিসি মার্কেট ব্যতীত আমাদের মূল শেয়ার বাজারে 4 ক্যাটাগরির শেয়ার বা মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়ে থাকে। এগুলো হলো এ, বি, জেড এবং এন। যে কোম্পানি 10% বা তার বেশি ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রদান করে সেটি এ, 10%-এর কম ডিভিডেন্ড দেওয়া কোম্পানি বি, কোনো প্রকার ডিভিডেন্ড না দেওয়া কোম্পানি জেড হিসেবে বিবেচিত হয়। আর ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও এর মাধ্যমে যে কোম্পানি সেকেন্ডারি মার্কেটে আসে সেটি এন ক্যাটাগরি হিসেবে মার্কেটে লেনদেন বা কেনাবেচা হয়। কোনো কোম্পানি ধারাবাহিকভাবে কেমন ডিভিডেন্ড দেয় সেটি তার পরিচালন সক্ষমতার উন্নতি বা অবনতির একটি বড় পরিমাপক। প্রকৃত অবস্থা বোঝার জন্য কোম্পানির আয় ব্যয়, লাভ ক্ষতি, নগদ প্রবাহ, ঋণের হিসেব, মোট সম্পদ ও দায়ের পরিমাণ ইত্যাদি মৌলিক তথ্যগুলো বিশ্লেষণ করা উচিত। 3 নম্বর, কোম্পানিটির শেয়ার হোল্ডিং বা শেয়ার ধারণের পরিমাণ সম্পর্কে জানা প্রয়োজন। মোটামুটি 4 প্রকার বিনিয়োগকারী, যেমন ডিরেক্টর বা পরিচালক, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান, ফরেন বা বিদেশি এবং পাবলিক বা জনতা ইত্যাদি কোনো কোম্পানির সমস্ত শেয়ার বিভিন্ন পরিমাণে ধারণ করে থাকে। ডিরেক্টর বা পরিচালকের শেয়ার ধারণের পরিমাণ যদি বেশি হয় তবে প্রাথমিকভাবে বোঝা যায় যে তারা কোম্পানিটির দক্ষ পরিচালনা ও টেকসই উন্নয়নে সচেষ্ট বা বদ্ধপরিকর। ইনস্টিটিউট ও ফরেন বিনিয়োগকারীদের শেয়ার হোল্ডিং থাকলে তা ওই কোম্পানির এক প্রকার ইতিবাচক অবস্থা বা সম্ভাবনার ইঙ্গিত বহন করে, কারণ স্টক সিলেকশনের পূর্বে এই শ্রেণীর বিনিয়োগকারীরা কোম্পানিকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে থাকে। বিশ্লেষণীয় কোম্পানির মোট শেয়ার সংখ্যা এবং মার্কেট ক্যাপিটাল কত সেই ধারণা রাখাও প্রয়োজন। মার্কেট ক্যাপিটাল বলতে বাজারে কোম্পানিটির শেয়ারের মূল্য ও মোট শেয়ার সংখ্যার গুণফলকে বোঝায়। যে স্টকের মার্কেট ক্যাপিটাল যত বেশি, বাজারে তার মূল্য বৃদ্ধিতে তত বেশি মূলধনের প্রয়োজন হয়। তাই দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটের আলোকে বিনিয়োগের সময় এই বিষয়টি বিবেচনা করা উচিত। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য কিছু সহায়ক ইন্ডিকেটর রয়েছে, যেমন ইপিএস বা আর্নিং পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি আয়। ধরা যাক কোনো কোম্পানির মোট শেয়ার সংখ্যা 1 কোটি এবং বাৎসরিক আয় হয়েছে 10 কোটি টাকা, সুতরাং কোম্পানিটির ইপিএস হয় ধনাত্মক 10 টাকা। শেয়ারের তুলনায় আয় আশানুরূপ না হলে ইপিএস ঋণাত্মকও হতে পারে। কোনো কোম্পানির ইপিএস যত বেশি বা কম হয়, কোম্পানিটি তত বেশি শক্তিশালী বা দুর্বল বলে বিবেচিত হয়।
পিই রেশিও বা প্রাইস টু আর্নিংস রেশিও অর্থাৎ শেয়ারের দাম বনাম আয়ের অনুপাত। ধরা যাক কোনো শেয়ারের বাজার মূল্য ১০০ টাকা এবং ইপিএস হলো ২০ টাকা, সুতরাং শেয়ার বা স্টকটির পিই রেশিও হয় ৫। কোনো কোম্পানির পিই রেশিও যত কম বা বেশি হয় কোম্পানিটি তত বেশি শক্তিশালী বা দুর্বল বলে বিবেচিত হবে। প্রচলিত ধারা অনুযায়ী সাধারণত ৭ অপেক্ষা কম পিই রেশিও থাকা স্টকগুলো বিনিয়োগের উপযোগী হিসেবে বিবেচিত হয়। খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এমন আরও কয়েকটি ইন্ডিকেটর আছে যেগুলো সংক্ষেপে উল্লেখ করছি। পিবি রেশিও বা প্রাইস টু বুক রেশিও অর্থাৎ কোম্পানির বাজার মূল্য বনাম বই মূল্য। আরওই বা রিটার্ন অন ইকুইটি অর্থাৎ শেয়ার হোল্ডারদের জন্য লাভজনকতা। ডেট টু ইকুইটি রেশিও অর্থাৎ ঋণের পরিমাণ বনাম ইকুইটির অনুপাত। ইকুইটি বলতে কোনো কোম্পানির সর্বমোট সম্পদ বিয়োগ সর্বমোট দায়কে বোঝায়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সম্পর্কিত উপরোক্ত তথ্যগুলো কেবল তাত্ত্বিক আলোচনা, কারণ বাস্তবিক পক্ষে বাজারে যার প্রকৃত চিত্র সম্পূর্ণ ভিন্ন। ইপিএস ভালো, পিই রেশিও কম এবং নিয়মিত ডিভিডেন্ড প্রদান করে এমন ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারের মূল্য খুব বেশি বৃদ্ধি পায় না, বরং কমতির দিকে থাকে। অপরদিকে ইপিএস খারাপ, পিই রেশিও অনেক বেশি এবং নিয়মিত ডিভিডেন্ড প্রদান করে না অথবা কোম্পানির কার্যক্রম বন্ধ, এমন শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বাজারে উল্লেখযোগ্য পরিমাণে পরিলক্ষিত হয়। শেয়ার বাজারের এমন আচরণ কেন অদ্ভুত বা রহস্যময়? এই প্রশ্ন বিনিয়োগকারীদের প্রতিনিয়ত বিচলিত করে। শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি মূলত একটি মনস্তাত্ত্বিক খেলা, যেখানে ভয় দেখিয়ে শেয়ার হাতিয়ে নেয় আর লোভ দেখিয়ে শেয়ার ধরিয়ে দেয়। যেদিন আপনি এই বাজারে ভয়কে জয় করতে পারবেন আর লোভকে নিয়ন্ত্রিত রাখতে পারবেন, সেই দিন আপনি হবেন একজন সফল বিনিয়োগকারী। কিন্তু প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাস কিভাবে তৈরি করবেন? টেকনিক্যাল অ্যানালাইসিস বা চার্ট অ্যানালাইসিস হলো এই মার্কেটের সফলতা অর্জনের প্রধান চাবি এবং যার জন্য প্রয়োজন একটি যুগোপযোগী ট্রেডিং কৌশল। আমরা এই মার্কেটের স্টক বিশ্লেষণের বিভিন্ন ইন্ডিকেটর যেমন ট্রেডিং রুল, চার্ট অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি ইত্যাদি নিয়ে পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রচলিত চিন্তাধারা পরিবর্তন করুন, গুজব বা আবেগে নয়, বরং নিয়ম মেনে বিবেক দিয়ে কৌশলী বিনিয়োগকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন, সেই প্রত্যাশাই রইল। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।